একটা প্রশ্নের উত্তর দাও। আমাকে কি আম্মু বলে মেনে নিতে তোমার কোনো সমস্যা আছে? সেরকম কিছু না, আপনাকে আম্মু বলে ডাকতে আমার ইচ্ছে করে, তাই জিজ্ঞেস করলাম। আর আম্মু তো একটা দায়িত্ব থাকে মেয়ের উপর, তাই মেয়ের একটা দায়িত্ব থাকে আম্মুর উপর। একটা মেয়েরই ইচ্ছা করে আম্মুর সাথে সব কিছু খোলামেলা ভাবে কথা বলতে। আমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তোমার কি সমস্যা আমাকে বলো, আমি তো সমাধান করে দিচ্ছে যতটা সম্ভব। আসলে আমি মাহিনকে একটা কথা দিয়েছিলাম যে আমি ভালো হয়ে যাব, কিন্তু তাকে আমি একটু আগে আমার ডিসিশনটা জানিয়ে দিয়েছি যে আমি ভালো হতে পারবো না, আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করব। মাহিন তখন তোমাকে কি বলেছিল? নিশ্চয়ই তোমাকে বলেছিল যে আমাদের মতো ভালো মানুষ হয় না, আর তাদের সাথে খারাপ ব্যবহার করো না, তোমার ঠিক হবে না, তাই তো? আপনি এই কথাটা বুঝতে পারলেন কিভাবে যে মাহিন আমাকে এই কথাটা বলেছিল? মাহিন কি আপনাকে বলেছে কথাগুলো? আসলে মাহিনকে আমি ছোট থেকে চিনি। মাহিন তার মায়ের থেকে মনে হয় যে আমাকে বেশি ভালোবাসে, কারণ সে সব কথা আমার সাথে শেয়ার করে, অন্য কারো সাথে না। আমি তার সব কথাই জানি, যে সে কখন কি করে। আমার মনে হয় মাহিনটা অনেক ভালো, কথা দিয়ে কথা রাখতে পারে। আমি দেখেছি তাকে, এই 2 দিনের ভেতর সে আমাকে যে কথাগুলো দিয়েছে সেগুলো সে সুন্দরভাবে পালন করেছে, কিন্তু আমি তাকে যে কথাগুলো দিয়েছিলাম তার ছিটে ফোঁটাও আমি মানতে পারিনি। এই বিষয়ে তোমার সাথে একটা কথা বলছে আমার ভালো লাগছে। আমি তোমাকে একটা পরামর্শ দিই, তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও আর বলো যে তুমি কখনো এমন করবে না। তাহলে সে আবার তোমাকে মাফ করে দিবে আর ভালো হওয়ার সুযোগ দিবে। কিন্তু আমার উপর কি আপনার একটুও রাগ হলো না, বা একটু অভিমান হলো না যে আমি আপনাদেরকে ভালোভাবে সম্মান দিতে পারবো না এটা জানার পরও? কেউ সহজে কাউকে আপন করে নিতে পারে না, তাই আমি যেটা মনে করি যে তোমার সময় লাগবে, তুমি ধীরে ধীরে সবকিছু বুঝতে পারবে, সমস্যা নেই। তুমি তো ছোট, তোমার অনেক কিছু বোঝার বাকি আছে এখনো। কার কপালে এরকম মা জুটে যিনি সবকিছু বুঝে সন্তানের প্রতিটা কথাই বোঝে নিতে পারে? তার মতো একজন মা পেলে পুরো পৃথিবীকে পাওয়া যাবে। যদি আপনাকে না দেখতাম তাহলে কখনোই কল্পনাও করতে পারতাম না যে এত ভালো মানুষও হয়। তাহলে আমি এখন পুরো বিষয়টা বুঝতে পারলাম যে মাহিন কেন মন খারাপ করে নিজের রুমে গেল ঘুমানোর বাহানা করে। আমার কথায় মনে হয় অনেক রাগ হয়েছে, যার জন্য এরকম হয়েছে। এখন ভেতরে যাই, গিয়ে দেখি কি করতে পারি। সে কিন্তু অনেক জেদি একটা ছেলে, এত সহজে হার মানতে পারবো কিনা আমি জানি না, কিন্তু তুমি চেষ্টা করে দেখো, পারো না পারলে আমি কিছু করতে পারবো না, কারণ মাহিন যেটা বলে সেটাতে সে অটল থাকে। মা হয়ে মেয়ের কি একটু সাহায্য করা যায় না? একটু সাহায্য করলে তো আমি তাকে ঠিক করে নিতে পারবো, বা তার অভিমানটা ভাঙতে পারবো। সেটা তো আমি করব, আমি আমার মেয়ের জন্য সর্বোচ্চ করব, কিন্তু তারপরেও যদি সে ব্যর্থ হয় তাহলে তো আমাকেও নিরপেক্ষ হয়ে থাকতে হবে, তাই না? কারণ আমি তারও মা। আচ্ছা, তাহলে চলবে, একটু সাহায্য করলে চলবে, আর কিছু করা লাগবে না, বাকিটা আমি সামলে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন চলো। তারপর প্রিয়াঙ্কা আর রিনা খাতুন দুজনেই বাসার ভেতরে চলে আসলে। দুজনে আসলো ঠিকই, কিন্তু প্রিয়াঙ্কা রিনা খাতুনকে রান্নাঘরে রেখে মাহিনের রুমের সামনে এসে পড়ল। প্রিয়াঙ্কা এসে দেখলো যে মাহিন রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। এখন কি করবে সে ভেবে পাচ্ছে না। যে কোনো উপায়ে হোক, যে কোনো প্রকারেই হোক, মাহিনের রুমের দরজা খুলে নিতে হবে আর মাহিনের সাথে কথা বলতে হবে। প্রিয়াঙ্কা মাহিনের দরজায় কড়া নাড়তে লাগলো, কিন্তু মাহিন দরজাটা ভেতর থেকে খুলে দিচ্ছে না। মাহিন এমন ভাব ধরে আছে যেন সে ঘুমিয়ে গিয়েছে, গভীর ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, কিন্তু সেটা না। মাহিন সুন্দরভাবে ফোনে চ্যাটিং করছে তার বন্ধুদের সাথে। সে ভালো করেই জানে নিশ্চয়ই তার মামানি গিয়ে তাকে উল্টাপাল্টা কিছু বলে দিয়েছে, যার জন্য এখন প্রিয়াঙ্কা তার কাছে আসবেই, এটা স্বাভাবিক। প্রিয়াঙ্কা আরো জোরে জোরে দরজায় কড়া নাড়তে লাগলো, যাতে করে মাহিন বিরক্ত হয়ে দরজা খুলে দেয়। কিন্তু প্রিয়াঙ্কার এই কাজটা এবং সফলভাবে হলো, তো জোরে জোরে কড়া নাড়ার কারণে মাহিন রুমের ভেতর শুয়ে থাকতে পারলো না। শেষ পর্যন্ত বিরক্ত হয়েই তাকে দরজাটা খুলে দিতে হলো। মাহিন বেরিয়ে এসে দেখে প্রিয়াঙ্কা 2 কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে, একদম গুন্ডি মেয়েদের মতো। দিমাগ বেড়ে গেছে, এতক্ষণ ধরে যে আমি দরজায় কড়া দিতেছি তোর কানে যায় না? তোর কি কমন সেন্স নাই যে আমি তোর এখানে আসবো কথা বলার জন্য? মাহিন একদম চুপ করে আছে, কারণ মাহিন একটু আগে প্রিয়াঙ্কাকে বলে এসেছিল যে প্রিয়াঙ্কার সাথে আর কখনো কথা বলবে না। সে তার কথা পালন করছে, সে শুধু নির্বোধ বালকের মতো সবকিছু শুনেই যাচ্ছে কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলছে না। সেটা দেখে প্রিয়াঙ্কার অনেক রাগ হতে লাগলো।
প্রিয়াঙ্কার তো মনেই নেই যে তাকে বলেছিল যে সে আর কখনো তার সাথে কথা বলবে না। কি হলো, মুখে কি কোনো কিছু লাগিয়ে এসেছিস নাকি? কথা বলতেছিস না কিসের জন্য? ব্যাপার কি? নাকি কথা বলবি না এখন আমার সাথে? এত দেমাগ কিন্তু ভালো না, বলে দিলাম। এবার কিন্তু খবর খারাপ করে ছাড়বো যদি কথা না বলিস। মাহিন তাও চুপ করে আছে, কোনো কথা বলছে না, কারণ মাহিন এমন একটা ছেলে যে একবার যে কথাটা বলে সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে নিজের সর্বোচ্চ দিয়ে, কিন্তু সবসময় সে কথাগুলো রাখতে পারে না, কিন্তু যতটা সম্ভব রাখার চেষ্টা করে। এখন প্রিয়াঙ্কার সাথে সে এটুকু কথা বলবে না সেটা স্থির হয়ে আছে। প্রিয়াঙ্কার অনেক রাগ হলো, সে কি করবে না করবে ভেবে পাচ্ছে না। মাহিনকে কি এখন কোনো কিছু বলা উচিত তার, নাকি এভাবে ছেড়ে যাওয়া উচিত? এভাবে ছেড়ে গেলে তো প্রিয়াঙ্কা হাল ছেড়ে দিল, তাহলে তো মাহিনের রাগ অভিমান কখনোই প্রিয়াঙ্কা ভাঙাতে পারবে না। সেটা ভেবে আবার প্রিয়াঙ্কা দাঁড়িয়ে গেল। এবার মাহিনকে যে কোনো প্রকারেই হোক তার সাথে কথা বলাতেই হবে। আচ্ছা, আমি ভুল করেছি। আমি আমার আম্মুর সাথে সবকিছু শেয়ার করে নিয়েছি, তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। এখন যদি আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন, আমার সাথে কথা বলেন, তাহলে আমার উপকার হবে, আমি কিছু শিখতে পারবো আপনার থেকে। আমি কারো গুরু বা শিক্ষক না যে আমি কাউকে শিক্ষা প্রদান করব। আমার সাথে যেন কেউ কথা বলে না, আমার সাথে যেন কেউ কথা না বলে, সেটা আমি তাকে বলে দিয়ে এসেছিলাম। এখন সে যদি এখান থেকে চলে যায় তাহলে আমি খুশি হতাম। আপনি আমার সাথে কথা বলছেন তাতেই চলবে, এখন যদি এভাবে কথা বলেন তাও চলবে, কারণ আমার প্রশ্নের উত্তর পেলে আমি তাতেই খুশি হব। আমার খুব বিরক্ত লাগতেছে, আমি এখন কারোর সাথে কথা বলতে চাচ্ছি না। সে যদি এখান থেকে চলে যায় তাহলে আমি আরো খুশি হব। কিন্তু সে তো এখান থেকে চলে যাওয়ার জন্য আসেনি, তার সাথে গল্প করার জন্য এসেছে, তার সাথে কিছু শেয়ার করার জন্য এসেছে। তার গল্প করব, না হলে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। যে মানুষের দুর্বলতা সহায়তা নিয়ে অন্য মানুষকে ব্ল্যাকমেইল করে, বা যে মানুষ কথা দিয়ে কথা রাখে না, তার সাথে আমি ভুল করেও কথা বলি না। আমি কিন্তু তাকে সবকিছু বলে দিয়েছি, তার কাছ থেকে মাফ চেয়ে নিয়েছি, সে আমাকে ক্ষমা করে দিয়েছে। এখন যে আমাকে ভালো হওয়ার এত সুযোগ দিল, সে যদি আমার সাথে কথা না বলে তাহলে আমি ভালো হয়ে কি করব? তার থেকে আমি এখান থেকে চলে যাওয়াই উত্তম হবে। কেউ যদি কারো ভালো নিজে থেকে বুঝতে না পারে, তাকে কখনো কেউ ধরে রাখতে পারবে না, এটা আমি ভালো করে জানি। যার যা মন চায় সে করতে থাকুক, আমার যতটা দরকার ছিল চেষ্টা করার আমি করেছি। এত রাগ কিন্তু একদম ভালো না স্বাস্থ্যের জন্য, বা যে কোনো কিছুর জন্য রাগ কখনো শান্তি নিয়ে আসতে পারে না, সবসময় দুঃখ ছাড়া। সেটা আমাকে বলতে হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। এখন এখান থেকে যদি কেউ চলে যায় তাহলে আমার অনেক উপকার হবে, আমি নিজে রাগটাকে কন্ট্রোল করতে পারবো। সে যদি আমার সামনে থাকে তাহলে রাগটা আরো বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু একটু পরে এখানে আসব। রুমের দরজা যেন খোলা থাকে, যদি ভুল করেও রুমের দরজা ভেতর থেকে বন্ধ হয়েছে তাহলে কিন্তু ভালো হবে না। সেটা একান্তই আমার ব্যাপার, আমি কি করব না করব সেটা আমি দেখব, কাউকে বলে দিতে হবে না। আর সে এখানে ভালো হওয়ার জন্য এসেছে, আর ভালোবাসাও সে পেয়েছে। সে যদি ভালো হয় আমি অনেক খুশি হব। যদি এভাবে আমার উপরে রাগ করে থাকে কেউ, তাহলে আমি ভালো হয়ে কি করব? সেটা আমার দেখার বিষয় না। আমি একজনকে ভালো করতে চেয়েছিলাম, সে আমার সাথে প্রতারণা করেছে। আমি আর কখনো তার সাথে কথা বলতে চাই না। মুখে বললে তো সব হয় না, তাই না? কাজে দেখিয়ে দিতে হয়। এখন তো সে কথা বলতেছে আমার সাথে, তাই না? তাহলে বাকি সময় কথা বললে সমস্যা কি? মুখে বলতেছি কারণ সে বুঝতে পারতেছে না আমার ব্যাপারটা, তাই তাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে সে পরে এসে আমাকে ডিস্টার্ব না করে। এটা কিন্তু একদম ভালো হবে না, বলে দিলাম। সে আর একবার যদি এভাবে আমার সাথে কথা বলেছে তাহলে কিন্তু তাকে আমি... অযথা আমার উপর কেউ রাগ দেখালে সে তো বৃথা যাবে। আমার উপর রাগ দেখিয়ে কোনো লাভ নাই। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তাই জন্য ভালো হবে। বুঝতে পেরেছি, ভালোভাবে কথা বললে কেউ তো শোনে না। যদি এখন খারাপ ব্যবহার করি তখন বুঝবে যে আরো খারাপ হয়ে যাচ্ছি। আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, এখন আমার ঘুমানো প্রয়োজন। এখন যদি কেউ আমাকে ডিস্টার্ব করে তাহলে তো রাগ এমনিতে উঠে যাবে, তাই না? আচ্ছা, আমি তাহলে তার জন্য কিছু ওষুধ নিয়ে আসতেছি, সে যেন দরজা বন্ধ করে না দেয়। তাকে বলে দিলাম, তারপরও যদি সে দরজা বন্ধ করে দেয় তাহলে বাড়িতে তুল কালাম তৈরি হবে। আমি এমনিতেই ঠিক হয়ে যাব, আমার জন্য কাউকে কষ্ট করতে হবে না। তাই আমি চাচ্ছি না কেউ আমার জন্য কষ্ট করুক। আমি এখন যদি ঘুমিয়ে যাই তাহলে ঘুম থেকে উঠলে আমার মাথা ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারতেছি না সে আমার সাথে মেয়ে মানুষদের মতো ঝগড়া করতেছে কিসের জন্য, ছেলে হয়ে। আমি বুঝতে পারতেছি না এত ঝগড়া করতে পারে একটা ছেলে, আমি কখনো কল্পনাও করতে পারিনি। যদি কেউ আমাকে কোনো প্রকার খারাপ কথা বলে বা আমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলায় বা আমাকে কথা দিয়ে কথা না রাখে বা আমি তার সাথে এমনি করি। অনেক হয়েছে, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি যাচ্ছি, আর একটু পর এখানে চলে আসব। যদি এসে দেখি রুমের দরজা বন্ধ হয়েছে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে।
কথাটা বলে প্রিয়াঙ্কা মাহিনকে আর কোনো কথা বলতে দিল না। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল, কারণ মাহিনকে দেখে বোঝা যাচ্ছে মাহিনের মাথা ব্যথা করছে, চোখ লাল হয়ে আছে। তাই প্রিয়াঙ্কা মাহিনকে আর কোনো কথা বলতে না দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল ওষুধ নিয়ে আসার জন্য। প্রিয়াঙ্কা তো এখানকার সবকিছু জানে আর দোকানদারদের সাথেও ভালো পরিচিত আছে, তাই সে কাউকে না বলে বাসা থেকে বের হয়ে গেল। আর সেখান থেকে বেরিয়ে একটা ডক্টর দোকানে চলে আসলো। ডক্টর দোকানে কিছু মেডিসিন নিয়ে আবার বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে যে রিনা বেগম রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত, তাই তাকে কোনো প্রকার ডিস্টার্ব না করে নিজে থেকেই টেবিলের উপর থেকে পানি নিয়ে মাহিনের রুমের সামনে চলে আসলো। এসে দেখে আবার মাহিন রুমের দরজার ভেতর থেকে বন্ধ করা। এটা দেখে তো প্রিয়াঙ্কা অনেক রাগ হতে লাগলো। প্রিয়াঙ্কা যে এত করে বলে গেল যাতে করে যেন ভিতর থেকে দরজা বন্ধ করা না হয়, কিন্তু সে আবার হয়ে গেল। তাই যদি হঠাৎ কোনো একটা কিছু হয়ে যায় তখন তো কেউ ভিতরে প্রবেশ করতেই পারবে না। প্রিয়াঙ্কা মাহিনের দরজার উপর আবার পেটানো শুরু করে দিল। মাহিন শুয়ে থাকতে পারছে না ভালো করে, এমনিতেই তার মাথা ব্যথা করছে, খারাপও লাগতেছে, তার উপর এত শব্দ আর ভালো লাগছে না বারবার। তাই সে বিরক্ত নিয়ে তাড়াতাড়ি গিয়ে রুমের দরজা খুলে দিল। প্রিয়াঙ্কাকে রাগ দেখাতে গিয়েও থেমে গেল। কিছু না বলে চুপচাপ দরজা খুলে রেখে মাহিন আবার শুয়ে পড়ল, যাতে করে আর কারো কথা শুনতে না হয়, কারণ এখন কারো কথা শুনতে মন চাচ্ছে না মাহিনের। এই রাগগুলো আমার উপর না দেখিয়ে অন্য কারোর উপর দেখালে ভালো হবে, কারণ আমি কারোর রাগকে ভয় পাই না। আমি তাকে বলে দিয়েছিলাম যে সে যেন এখানে এসে আমাকে ডিস্টার্ব না করে, কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। এখন কারোর সাথে কথা বলতে ভালো লাগতেছে না আমার। এই নাও, এগুলো আগে খেয়ে নাও, তারপর ওষুধ খাবে, তারপর ঘুমিয়ে যাবে। যখন ঘুম ভাঙবে তখন ঠিক হয়ে যাবে। এখন জরুরি ওষুধ খাও, না হলে পরে আরো অসুস্থ হয়ে যাবে, তখন তোমাকে নিয়ে টেনশন করতে হবে। আমাকে নিয়ে কাউকে টেনশন করতে হবে না, আমি ঠিক হয়ে যাব। আমার ওষুধ খেতে হবে না, আর এখন আমার কিছু খেতেই ভালো লাগবে না, তাই আমি কিছু খাবো না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এখন যদি আর একবার না করেছো তাহলে কিন্তু কি করব নিজেও জানি না, মাথা ঠিক নেই কিন্তু। যে আমাকে কথা দিয়ে কথা রাখে না তার সাথে আমি কোনো কথা বলি না। এখান থেকে সে চলে গেলে আমি অনেক খুশি হব। আচ্ছা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আমাকে মাফ করে দাও। তারপর আমার উপর রাগ করে থেকো না। আমার উপর রাগ করে থাকলে এই ওষুধের উপর রাগ করে থেকো না। ওষুধ অন্তত খেয়ে নাও। আমি তাকে একটা শর্তে মাফ করে দিতে পারি। সে যদি এরপর থেকে আমার কথা শুনে তাহলে আমি তাকে মাফ করে দিতে পারি। আচ্ছা, কথা দিলাম এখন থেকে তোমার সব কথা আমি মেনে চলবো, তাও আমার উপর রাগ করে থেকো না। ওষুধটা খেয়ে নাও। আমি এমনিতেই ঠিক হয়ে যাব, আমার ওষুধ খেতে হবে না। তাই আমি এখন কোনো ওষুধ খাবো না। আমার কিছু খেতে ইচ্ছে করতেছে না। তুমি এখন যাও, আমি ঘুমাবো এখন। এখন তো খুশি? এখন কথা বলতেছি। আমি এত কষ্ট করে ওষুধ নিয়ে আসলাম আর তুমি খাবে না? এটা কিভাবে হয়? তোমাকে খাইতেই হবে। তুমি বোঝার চেষ্টা করো না কিসের জন্য। বললাম তো আমার এখন খেতে ইচ্ছে করতেছে না, তুমি যাও, আমি পরে খেয়ে নিব। সেটা কোনোভাবেই সম্ভব না। আমি যেহেতু এনেছি আমার সামনে খেতে হবে। তার আগে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, আর কাউকে ঘুমাতেও দেব না। আমার সাথে ঠিক হচ্ছে না। আমি কিন্তু এবার অনেক রেগে যাব। রেগে গেলে আমি কি করি না করি কিচ্ছু জানি না। এখন যদি সে আমার সামনে থেকে চলে না যায় তাহলে কিন্তু ভালো হবে না। তুমি কিন্তু আবার আমার উপর রেগে যাচ্ছ। এটা কিন্তু কথা ছিল না। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তার উপর আবার রাগ দেখাচ্ছ কিসের জন্য? হয়েছে, দাও। কি করতে হবে দাও, আমি খেয়ে নিচ্ছি। তারপর তুমি এখান থেকে চলে যাবে, আর এক মুহূর্ত এখানে থাকবে না। তারপর প্রিয়াঙ্কা মুচকি হেসে মাহিনকে ফলগুলো দিল। মাহিন চুপচাপ সেগুলো খেয়ে নিল, আর তারপর প্রিয়াঙ্কা মাহিনকে ওষুধগুলো এগিয়ে দিল। মাহিন সেগুলো খেয়ে শুয়ে পড়লো, আর প্রিয়াঙ্কা মাহিনের পাশে কিছুক্ষণ শুয়ে থাকলো। মাহিন চোখ বন্ধ করে নিয়েছে। মাহিন অনুভব করছে যে তার পাশে প্রিয়াঙ্কা শুয়ে আছে, কিন্তু মাহিন কোনো কথা বলছে না। এখন তার প্রচুর মাথা ব্যথা করছে তার জন্য। এখন যদি মাহিন প্রিয়াঙ্কার সাথে চিল্লাচিল্লি করে তাহলে নিজের ক্ষতি হবে, তার মাথা ব্যথা ঠিক হবে না। তাই মাহিন নিরুপায় হয়ে চুপ মেরে আছে, কিছু বলতে পারছে না। তার এখন কোনো শব্দ ভালো লাগছে না। মাহিন না পারছে কিছু করতে, না পারছে কিছু বলতে। এখন কি করবে? প্রিয়াঙ্কাকে এখান থেকে যেতেও বলবে, তখন তো আবার প্রিয়াঙ্কা নানা ধরনের কথা শুরু করে দিবে। কিন্তু এখন তো মাহিনের কোনো কথা বলার ইচ্ছে করছে না। তাই মাহিন বাধ্য হয়ে চুপচাপ শুয়ে রইল, কোনো কথা বলছে না, একদম নিরুপায় হয়ে সেখানেই চুপ মেরে শুয়ে রইল। আর প্রিয়াঙ্কা মাহিনকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না কেন এরকম করছে। কেন জানি প্রিয়াঙ্কার ভালো লাগতেছে মাহিনের উপর অধিকার ফলাতে। প্রিয়াঙ্কা এর আগে এরকম কখনোই অনুভূতি হয়নি। এই প্রথম প্রিয়াঙ্কার এরকম অনুভূতি কাজ করছে মনের ভেতর। মাহিন যে কখন ঘুমিয়ে পড়েছে সে বুঝতেই পারেনি। যখন তার ঘুম ভাঙলো তখন তাকে প্রিয়াঙ্কা তার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। মাহিন সেটা দেখে অবাক হলো, কারণ প্রিয়াঙ্কা এখানে শুয়েছিল, সে উঠে যায়নি। সেটা ভেবে মাহিনের অনেক রাগ হতে লাগলো। এখন মাহিনের মাথা একদম ঠিক আছে, এখন তো তাকে বকাঝকা করতেই পারে।
কারণ তাকে তখন বলতে পারেনি, তখন তার মাথায় প্রচন্ড ব্যথা ছিল। মাহিন প্রিয়াঙ্কাকে ধাক্কাধাক্কি করতে লাগলো যাতে করে প্রিয়াঙ্কার ঘুমটা ভেঙে যায়, কিন্তু প্রিয়াঙ্কা ঘুম ভেঙে দিয়েছে একটু আগে, যখন মাহিন বুঝতে পেরেছে যে প্রিয়াঙ্কা তার উপর শুয়ে আছে। আর যখন মাহিন প্রিয়াঙ্কাকে একটু স্পর্শ করেছিল তখনই প্রিয়াঙ্কার ঘুম ভেঙে গিয়েছে। সে চুপ মেরে শুয়ে আছে, দেখতে চায় মাহিন কি করে তার সাথে। এখনো শুয়ে থাকলে হবে? আমার ঘুম ভেঙে গিয়েছে, আর আপনি এখানে শুয়ে আছেন কিসের জন্য শুনি? ভালোভাবে কথা বলি দেখে যা খুশি তাই করবেন, আমি সেটা মেনে নিব? প্রিয়াঙ্কা চুপ, কোনো কথা বলছে না। সে ঘুমের ভান ধরেই শুয়ে আছে এখনো মাহিনের বুকের উপর। মাহিন প্রিয়াঙ্কাকে সরিয়ে দিল এবার বিরক্ত ভাব নিয়ে। এবার প্রিয়াঙ্কা চোখ খুলে মাহিনের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে যে প্রিয়াঙ্কা কিছুই জানে না, এরকম একটা ভাব করে মাহিনের দিকে তাকিয়ে রইল। আজব ব্যাপার তো, এটা কি হচ্ছে আমার সাথে? আমি আপনার সাথে ভালোভাবে কথা বলি বলে আপনার যখন যেটা ইচ্ছা সেটা করবেন? এটা কখনো মেনে নিতে পারবো না আমি। আসলে আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে ধরে রেখেছেন, যার কারণে আমি যেতে পারিনি। আমার এখানে দোষ কোথায় বলুন তো? মাথা ঠিক আছে আপনার? আমি কিসের জন্য আপনাকে ধরে রাখবো? আর আপনি আমার রুমে শুয়েছিলেন কিসের জন্য সেটা বলেন। ন্যাকামি করতে হবে না, আমি সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছি। আপনার মতলবটা কি? আমি এত জোর করলাম, আপনি আমাকে ছেড়ে দিলেন না কিসের জন্য সেটা বলে নাকি? আচ্ছা, আমি ভুল স্বীকার করতেছি, হয়তো ঘুমের ঘোরে আপনাকে ধরতে পারি। এখন প্লিজ আপনি এখান থেকে চলে যান, আর আমার এখানে আসবেন না বলে দিলাম। ভালো লাগতেছে না, আপনি এখান থেকে চলে যান। এখনো এখানে একদিন থাকলাম না, তাতেই আমার উপর বিরক্ত হয়ে চলে যেতে বলছেন। বাহ, আপনার কথা আর কোনো জবাব নেই আমার কাছে, কি বলবো? আচ্ছা, চলে যাচ্ছি। আমি কি সেটা বলেছি? আমি এই রুম থেকে চলে যেতে বলেছি, বাসা থেকে চলে যেতে বলিনি। উল্টাপাল্টা বুঝলে কিন্তু ভালো হবে না। এখান থেকে চলে যান, আর নিজের রুমটা বুঝে নিয়ে সেখানে গিয়ে বিশ্রাম করুন। আচ্ছা, তুমি আমাকে আপনি আপনি করে সম্বোধন করতেছো কিসের জন্য বুঝলাম না। আমাকে কি চেনো না, নাকি যেভাবে বলতেছো মনে হচ্ছে আমি তোমার বড়? আমার ইচ্ছা হয়েছে আমি বলতেছি, আপনার ইচ্ছা আছে আপনিও তো আমাকে আপনি বলে সম্বোধন করলেন, তাই না? আচ্ছা, এখন যেহেতু তোমার মাথা ব্যথা হয়েছে, চলো আমার সাথে, আমার রুমটা গুছিয়ে দিয়ে আসবে। একা একা কতক্ষণই গুছাবো, তুমি সাহায্য করলে অনেক উপকার হবে। আমি যেতে পারবো না। তোমার একটা ভাই আছে, গিয়ে তাকে বলো, সে তোমার সাথে তোমাকে সাহায্য করবে। আমি যেতে পারবো না। তুমি তো আমার বড় ভাই, তাই না? তখন না বললাম তুমি আমার ভাই, আর ভাই বোনকে সাহায্য করবে, আর ভাই বোনকে সাহায্য করবে না, এটা কোনো কথা? আমি যেতে পারবো না, কারণ আমার কাজ আছে। আমি এখন বাসা থেকে বেরিয়ে যাব, আর তুমি তোমার রুম একা গুছিয়ে নাও। তুমি না তখন বললা তুমি আমার ভাই, তাহলে তুমি তোমার বোনকে কেন সাহায্য করবে না? এটা কিন্তু স্বার্থপরতা দেখাচ্ছ তুমি। আমি কারো ভাই হতে চাচ্ছি না, আর কারো কোনো সাহায্য করতে পারবো না। এখন আমি বাসা থেকে বেরিয়ে যাব, তুমি যাও গিয়ে তোমার কাজ করো, তাহলে ভালো হবে, আমাকে ডিস্টার্ব না করে। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এখন আমার ভাই হবে না, তাহলে একটা স্বামী হয়ে যাও। মাথা ঠিক আছে কি তোমার? কি আবল তাবল কথা বলতেছো? এখান থেকে যাবে নাকি বাহির করে দেবো ধাক্কা দিয়ে? এখানেই ধাক্কা দিয়ে বের করে দিতে চাচ্ছ? এখনই ধাক্কা দিয়ে বের করে দিতে চাচ্ছ? কিছুদিন গেলে যে কি বলবে ভেবে পাচ্ছি না। তার আগে আমি এখান থেকে সরে যাই, সেটাই ভালো হবে। আমার সাথে এত ন্যাকামি করতে হবে না। তুই বাহিরে গিয়ে দেখো, তোমার গুলুমুলু একটা ছোট ভাই আছে, তাকে বলো তোমার সব কাজ করে দিবে। আমি কারো কাজ করে দিতে পারবো না। আচ্ছা, তাহলে এই ব্যাপার, ভাই তো হবে না, আমি বললাম আমার স্বামী হয়ে যাও, তারও কোনো উত্তর দিচ্ছ না। ব্যাপার কি? হয় স্বামীর মতো দায়িত্ব পালন করো, না হলে ভাইয়ের মতো ভেবে রাখো কোনটা করবে। আমি কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে কথা বলবো না। আমার বাহিরে কাজ আছে, এখন আমি বাইরে যাচ্ছি, পরে এসে কথা হবে। এখন তুমি গিয়ে তোমার ঘর গুছিয়ে রাখো, আর বেশি রকম বাড়াবাড়ি করবে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। তুমি বললে তো আমি শুনবো না, আমি যেটা বলবো সেটাই হবে। এখনো বুঝো নাই ব্যাপারটা? আচ্ছা, যেটা বলবে সেটাই হবে। এখন আমি বাইরে যাচ্ছি, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো চলে গেলাম। আমার যখন খুশি আসবো, যখন খুশি বেরিয়ে যাব। তুমি আমার সাথে কোনো প্রকার ঝগড়া করতে আসবে না। একটা কথা মাথায় রেখো, সেটা হচ্ছে তুমি কিন্তু আমাকে ভালো করার জন্য এত কিছু করতেছো। এখন যদি তুমি আমাকে অ্যাভয়েড করে চলো, তাহলে কিন্তু আমি এর থেকে বেশি খারাপ হয়ে যাব, মাথায় রেখো। সেটা আমার মাথায় থাকবে, কিন্তু নিজের কোয়ালিটিটা ধরে রাখার চেষ্টা করবে, বুঝো নাই? এমন হয়েও না যে গরুর মতো পিটানি দিয়ে তোমাকে আবার ভালো পথে নিয়ে আসা লাগে। সেটা সময় বলে দেবে কে কি করবে, কে কি না করবে। এখন তুমি বকবক না করে আমার সাথে যাবে, আর আমার রুম গুছিয়ে দেবে, তারপর যেখানে খুশি সেখানে চলে যাবে, কেউ বাধা দিবে না। মাহিন কোনো কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়াঙ্কা সেটা থেকে অবাক হচ্ছে, কারণ মাহিন এরকম করতেছে ব্যাপার কি? সে তো তাকে প্রথমে বলেছিল ভালো করবে।
কিন্তু প্রিয়াঙ্কা সেদিন একটু ভুল করেছিল। মাহিন কি তার জন্য এখনো রাগ করে আছে? মাহিনের কি এখনো রাগ ভাঙাতে পারেনি সে? প্রিয়াঙ্কা মনে মনে বিষণ্ণ হয়ে পড়লো যে সে যে চেষ্টা করলো তা কি ব্যর্থ হচ্ছে। কারণ চেষ্টা এখনো সাফল্য অর্জন করতে পারেনি। তাকে ভালো কিছু করতে হবে, তারপর মাহিনকে পটিয়ে নিতে হবে। না হলে সে যে ভুল করেছে সে কখনো ক্ষমা করবে না। মাহিনকে দেখে যেটা বোঝা গেল, মাহিন কখনো তাকে ক্ষমা করবে না যদি সে তার মনের মতো কাজ করতে না পারে। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি গিয়ে মাহিনের হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে আসলো, যাতে করে মাহিন বাসা থেকে বেরিয়ে যেতে না পারে। সেটা দূর থেকে পিচ্চিটা দেখে নিল। পিচ্চিটা বলতে মাহিনের মামাতো ভাই। সে সেখান থেকে ভাবতেছে যে মাহিন মনে হয় বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাই সে চুপচাপ তাদের পেছনে পেছনে আসতে লাগলো তারা কি করে সেটা দেখার জন্য। আর এদিকে প্রিয়াঙ্কা মাহিনকে টেনে ধরে রুমের ভেতর নিয়ে গেল। আর সেটা দেখে তো আশিক অবাক, তারা কি করতেছে ভেতরে সেটা দেখার জন্য সে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লো। এসব কি হচ্ছে? আমাকে ছেড়ে দাও, আমি বাইরে যাব। আমার জন্য কেউ অপেক্ষা করতেছে বাইরে। আমাকে এখন যেতে হবে তাড়াতাড়ি। আমি তো এত কিছু শুনতে চাইনি। এখন আমার সাথে তুমি কাজ করবে, এটাই হলো বড় কথা। আর এখন আমার বিছানার সহ যাবতীয় কাজ তুমি করে দেবে, আর আমি তোমাকে শুধু দেখিয়ে দেব। আমার মাথায় কি ভূত চেপে বসেছে যে আমি তোমার কাজ করে দিব? কখনোই না। তুমি তোমার কাজ করে নাও, কারণ নিজের কাজ নিজেকেই করতে হয়। সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু প্রথমে আমি তো এত কাজ একা করতে পারবো না। তাই তোমার সাহায্যের প্রয়োজন। তুমি আমাকে একটু সাহায্য করো, ঝামেলা শেষ। এত কথা পেঁচাও কিসের জন্য? আমি ছেলেটাই পেঁচানো, তাই আমার কথাগুলো পেঁচানো। এখন আমি এখান থেকে যেতে চাচ্ছি। আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। তোমার একটা ভাই আছে, তাকে ডেকে এনে দিচ্ছি, সে করে দিবে। অনেক হয়েছে, এখন চুপচাপ যেটা বলতেছি সেটা করো। ঝগড়া করতে ইচ্ছে করতেছে না আমার, খুব ক্লান্ত লাগতেছে। এখন রুমটা পরিষ্কার করতে হবে, তারপর বিশ্রাম করব। তাড়াতাড়ি করো। আচ্ছা, আজকে তোমাকে আমি শেষবারের মতো একটু সাহায্য করতেছি। এরপর আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এখন থেকে নিজেই নিজের চেষ্টা করা ভালো হবে। কেউ কাউকে জোর করে ভালো করাতে পারে না। আমি ভেবেছিলাম তুমি হয়তো একটা ভালো ছেলে, কিন্তু এখন তোমার সাথে কথা বলে দেখতে পারতেছি তুমি যে এরকম একটা জঘন্য মন মানসিকতার মানুষ। এখন বুঝতে পারতেছি। আচ্ছা যাই হোক, তাহলে কাজটা শুরু করা যাক। মাহিন কিছু বলতে গিয়েও থেমে গেল, কোনো কিছু বলল না, চুপচাপ হয়ে গেল। তারপর প্রিয়াঙ্কার রুমটা ভালো মতো গুছিয়ে দিতে লাগলো, আর প্রিয়াঙ্কার সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নিতে লাগলো, যাতে করে তাদের কোনো সমস্যা না হয় তার জন্য। আর এদিকে মাহিন সবকিছু ঠিকঠাক করে দিয়ে যখন বের হয়ে আসবে, তখন প্রিয়াঙ্কা আরেকটা বাহানা ধরলো, এখন নাকি তাকে আবার বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। এটা শোনার পর মাহিনের রাগ চরম পর্যায়ে উঠে গেল। সে কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। হঠাৎ করে প্রিয়াঙ্কার এরকম আবদার শুনে মাহিন প্রিয়াঙ্কার জবাব না দিয়ে রুম থেকে বেরিয়ে এসে দেখলো যে তার মামাতো ভাই বাহিরে দাঁড়িয়ে আছে আর মুচকি হাসতেছে মাহিনের অবস্থা দেখে। মাহিন চোখ রাঙিয়ে তাকিয়ে রইলো তার দিকে, কিন্তু কিছু বলল না। চুপচাপ সে নিচে নেমে যাচ্ছে, তখন তার মামাতো ভাই তার পিছু পিছু আসতে লাগলো। মাহিন তাকে পাত্তা না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছে, কারণ তাকে পাত্তা দিলে এখন আরেকটা ঝামেলায় পড়তে হবে। এখন সে বাহানা ধরবে তাকে সাথে নিয়ে যেতে হবে, আর তার মামুনি তো তাকে যেতে দিবে না, কারণ তার পরীক্ষা চলতেছে। তার জন্য মাহিন এখন আশিকের সাথে ভালো ব্যবহার করলে সে তো মাথায় চড়ে যাবে। কিরে ভাই, এত ভাব নিচ্ছিস কিসের জন্য? বিয়ে করে ফেলছিস, তার জন্য কি আমার সাথে কথা বলবি না? তোর বউকে কিন্তু তাহলে আমাদের বাসায় থাকতে দিব না, এত ভাব দেখাইলে। মাহিন তার মামাতো ভাইয়ের কথা শুনে থমকে দাঁড়িয়ে গেল। এসব কি বলতেছে? বিয়ে করা বউ? আর সে একদম অবাক হয়ে গেল তার মামাতো ভাইয়ের মুখ থেকে এরকম কথা শুনে। একটু স্বাভাবিকভাবে নিল বিষয়টা, কারণ মাহিন বুঝতে পারলো যে সে বিষয়টা এখনো জানে না, যার কারণে সে এইরকম ভাবে বলতেছে। হয়তো জানলে আর বলবে না, তাই মাহিন সেখান থেকে চুপচাপ চলে যেতে লাগলো। অনেক হয়েছে, আমার সাথে কথা না বলে থাকতে পারবি না, ভালো করে জানি। তাই বল, কবে বিয়ে করলি? আর আমাকে তো জানালি না। আর তার ছোট বোন আছে কিনা সেটা আমাকে একটু বল। কি বলেছিস আরেকবার বলতো শুনি। কি বললি? তার ছোট বোন? ছোট বোন থাকলে তুই কি করবি শুনি? আরে ভাইয়া, বুঝো না ব্যাপারটা? তুমি বিয়ে করেছো, তোমার শালি থাকবে, তার সাথে আমি ব্যাপারটা একটু বুঝে নাও। এত বলতে হয়, তুমি একটু বোঝার চেষ্টা করো আসলে আমি কি বলতে যাচ্ছি, আছে কি না শালি। তার মানে মামানি আমাকে তোর বিষয়ে যেগুলো বলেছে সবকিছু ভুল, আর তুই কি বলতেছিস? আচ্ছা, আমি এখন তোকে কিছু বলতেছি না, মামানিকে বিষয়টা জানিয়ে দিচ্ছি, তারপর তোর সাথে কথা হবে। কারণ এখন তোকে বললে কোনো লাভ হবে না। এখন উপর মহলে বিচারটা দিয়ে আসি, তারপর তোর ব্যবস্থা করতেছি আমি। প্লিজ ভাইয়া, আম্মুকে কিছু বলিস না, তাহলে আমাকে সেই রকম পিটুনি দেবে। আর আমি চাই না নতুন ভাবে সামনে আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাক। আমার মান ইজ্জত সব নষ্ট হয়ে যাক। একটা প্রেস্টিজ আছে না, বুঝতে হবে। আচ্ছা, আমি তোকে বুঝিয়ে বলেছি বিষয়টা। সে আমার বউ না, তোর বোন।
মামনি তাকে দত্তক নিয়েছে। কি বলছিস ভাইয়া এসব? আমি বুঝতে পারছি না। আমার সম্পত্তির ভাগ নেবে সে? তাকে আমি কখনোই বাসাতে থাকতে দেব না। আমি তাকে এখনই বের করে দিব। তুই কি বলছিস? আমার বোন লাগবে না, আমার ভাবি লাগবে, বুঝেছিস? আমি সব বুঝতে পেরেছি। এখন আমি বিষয়টা তোকে বুঝিয়ে বলছি। আমি যদি এখন তাকে বিয়ে করি, তুই আমার শালা হবি, তাই না? এখন থেকে তুই আমাকে দোলাভাই বলে ডাকবি। তোর কি মাথা ঠিক আছে? আমার বোনকে আমি তোর সাথে বিয়ে দিব? কখনো না। এটা তুই কিভাবে ভাবতে পারলি? তুই এখান থেকে চলে যা বলছি, তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। এক্ষুনি যে বললি তোর বোন লাগবে না, আর এখন কি বলেছিস? একটু আগে বলি যে তুই তাকে এখন বাসা থেকে বের করে দিবি। এখন যখন বললাম যে সে তোর বোন আর আমি তাকে বিয়ে করব, আর আমি এখন থেকে তোর দুলাভাই, তখন তোর গায়ে লাগতেছে ব্যাপারটা? বুঝলাম না। আশিক একদম চুপ হয়ে গেল। সে শুধু ইশারা করে পেছনে দেখিয়ে দিচ্ছে যে পেছনে যেন তাকায়, কিন্তু মাহিন তো সে তো পিছনে তাকাচ্ছে না, উল্টো আশিকের হাত ধরে আছে যাতে করে আশিক সেখান থেকে দূরে কোথাও যেতে না পারে। আর এদিকে আশিকের অবস্থা একদম নাজেহাল। সে কি করবে ভেবে পাচ্ছে, কারণ সামনে যাকে দেখতে পাচ্ছে সে তো একদম অবাক। আশিকের সামনে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা আর মাহিনের পেছনে, আর মাহিন তো দেখতে পাচ্ছে না, কিন্তু আশিক তো ঠিকই দেখে নিয়েছে, তাই সে চুপ হয়ে গেল। মাহিন কে বলতেছে চুপ করতে, কিন্তু মাহিন চুপ হচ্ছে না, উল্টাপাল্টা কথা বলতেছেই। বারবার যখন আশিক মাহিনকে ইশারা করতেছে তখন মাহিন একটু কিছু বুঝতে পারল, চুপচাপ হয়ে গেল। মাহিন কোনো কথা বলল না। আসলে আশিক কেন এরকম করতেছে বিষয়টা জিজ্ঞেস করার জন্য মাহিন চুপ হয়। আশিকের হাত আরো শক্ত করে ধরলো যে এরকম করতেছে সে কেন। কি রে, এরকম করতেছিস কেন? যেন বুঝতেছি না, তো সমস্যা কোথায় বল? আমার আবার কিসের সমস্যা থাকবে? সমস্যা তো একটু পর তোর শুরু হয়ে যাবে। পিছনে তাকিয়ে দেখ। তোকে যে এতক্ষণ আমি চুপ করে থাকতে বললাম, তুই তো আমার কোনো কথাই শুনলি না। এতক্ষণ সম্মান দিয়ে কথা বলতেছিলাম, এখন কেন তুই করে করছিস সেটা তো তুই বুঝতে পারছিস না। কি হয়েছে তোর? এরকম করতেছিস কেন? পিছনে কে রে? দাঁড়া তো দেখতেছি। তাকে এত ভয় পাওয়ার কি আছে? আজকে তার ভেজাল আছে বলে দিলাম। কথাটা বলে মাহিন যখন পেছনে ফিরে তাকালো তখন পিছনে ঘুরে যাকে দেখতে পেল মাহিন সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ পিছনে আর কেউ না, প্রিয়াঙ্কাই দাঁড়িয়ে ছিল আর মাহিনের সব কথা শুনে নিয়েছে। এখন মাহিন কি করবে ভেবে পাচ্ছে। সেখান থেকে সরেও যেতে পারছে না, আবার আশিককেও যেতে দিচ্ছে না, কারণ আশিক যেতে নিলে মাহিন সেখানে একা পড়ে যাবে আর কত কথা তাকে শুনতে হবে। লজ্জায় মাথা নিচু করে রইল। আশিক বারবার নড়াচড়া করতেছে যাতে করে মাহিন আশিকের হাতটা ছেড়ে দেয় আর আশিক সেখান থেকে পালিয়ে যেতে পারে, যাতে করে কোনো সমস্যা না হয়। পরে সে দেখে নিবে, কিন্তু মাহিন তাকে যেতে দিচ্ছে না। সেটা দেখে আশিকের অবস্থা নাজেহাল। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। আর এদিকে প্রিয়াঙ্কার রাগ দেখে কে? এসব কি কথা হচ্ছে এখানে? এই কথাগুলোর মানে কি বুঝতেছি না। আর এসব কথা নিয়ে মজা করার কি আছে? আসলে সেরকম কিছু না, আমি তো শুধু একটু মজা করতেছিলাম। আর আপনি যে পিছনে এসেছেন সেটা কি বলবেন না? আমি কোথায় যাব না যাব সেটা একান্ত আমার ব্যাপার, কিন্তু আপনি এসব কি কথা বলতেছেন সেটা আমাকে বলেন। বাহ, এখন তো আপনি সুন্দর আমাকে আপনি আপনি করে সম্বোধন করতেছেন, আর আমি যখন বলি তখন যত দোষ খুঁজেন, তাই না? এখন কিন্তু আমার মাথা ঠিক নেই, মাথায় কিন্তু প্রচন্ড রাগ জমে আছে, তাই এখন ন্যাকামি না করে সুন্দরভাবে উত্তরগুলো এখন দেন। আমি কারো কথা শুনতে রাজি না। এই ছোট, চলো, আমরা এখানে থাকতে পারছি না। কে কি বলেছে সেটা তো আমার শোনার সময় নেই। আসল ব্যাপারটা চিপায় চিপায় না রেখে বলে দিলে ভালো হয়। কেন মনের ভেতর রেখে দিয়েছেন বললেই তো হয়, তাই না? কোনো কথা নেই এখানে। এখন আপনি রুমে চলে যান, আমরা বাইরে যাব। আমাদের ডিস্টার্ব করবেন না। আমার কথার উত্তর না দিয়ে আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে দেন আর ওকে ছেড়ে দেন। ও এখান থেকে চলে যাক, আপনার সাথে আমার কথা আছে। আশিক এখানে থাকবে, কোথাও যাবে না। কি কথা আছে ওর সামনে আমাকে বলতে থাকেন, কোনো সমস্যা নেই। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি বলছি যেটা সেটাই করেন, না হলে কিন্তু আমি আম্মুকে গিয়ে বিচার দেব, আরো অনেক উল্টাপাল্টা কথা বলবো। তখন কিন্তু আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার থেকে ভালো হবে আপনি আশিককে যেতে দেন। মাহিন এবার মহা চিন্তায় পড়ে গেল। প্রিয়াঙ্কা তো ঠিক বলেছে, এখন যদি সে মামানিকে গিয়ে সবকিছু বলে দেয় তাহলে তার মামানি তো তাকে ছেড়ে কথা বলবে না, তাকে তো অনেক প্রশ্ন করবে। সব প্রশ্ন শুনতে শুনতে তো মাহিনের আজকে দিনটাই শেষ হয়ে যাবে, কোথাও যেতেও পারে না। তার থেকে আশিককে এখান থেকে যেতে দেওয়াই ভালো হবে, পরে দেখা যাক কি বলে। মনে মনে মাহিন ভাবলো এইসব। তারপর মাহিন আশিকের হাত ছেড়ে দিল আর আশিক সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। সে তো মহা দুশ্চিন্তায় ছিল, এই ঝামেলার মধ্যে যদি যায় তাহলে তার আম্মু তাকে এখন পিটাবে, যেটা বলার বাহিরে। আশিক গিয়ে পড়ার টেবিলে বসে পড়াশোনা শুরু করে দিল। এমন ভাব করে পড়াশোনা করছে মনে হচ্ছে সে এই বাসায় কি হয়েছে কিছুই জানে না। তারপর মাহিন সেখানে কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। প্রিয়াঙ্কা তো মাহিনের দিকে তাকিয়ে আছে।
প্রিয়াঙ্কা কিছুই বলছে না। মাহিন তো আছে। প্রিয়াঙ্কা হঠাৎ করে মাহিনের হাত ধরে ছাদে নিয়ে আসলো। মাহিন চুপ করে আছে। প্রিয়াঙ্কা কি করবে সেটা শুধু ভাবছে। প্রিয়াঙ্কা কোনো কথা বলছে না। আমি তখন মজা করতেছিলাম। আপনি যে বিষয়টা সিরিয়াসলি নিয়ে নেবেন আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি তার জন্য আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি। লুকিয়ে রেখে লাভ কি? লুকিয়ে রেখে লাভ কি? বলে দিলেই তো হয়। এত লুকোচুরি করতেছেন কিসের জন্য আমার সাথে? আমি আপনার চোখ দেখে বুঝতে পারতেছি। কেন বলতেছেন না কথাগুলো? আজব কথাবার্তা বলতেছেন আপনি। আমি আপনাকে কি বলবো? আর আপনার থেকে কি আমি লুকোচুরি করলাম? দেখেন, ভালোই ভালোই বলতেছি, বলে দেন, তাহলেই ভালো হবে। না হলে কিন্তু পরে যদি আমি বলার পর স্বীকার করেন তাহলে কিন্তু আমি এই বাসা ছেড়ে চলে যাব। তার থেকে ভালো হয় আপনি আগেই কথাগুলো বলেন আমাকে। আমাকে বাইরে যেতে হবে। অযথা এসব প্রশ্ন করে আমাকে ডিস্টার্ব করবে না। আমি এখন বাইরে যাচ্ছি, পরে এসব নিয়ে কথা হবে। আমি কাউকে ডিস্টার্ব করতেছি না। আমি শুধু তার কাছ থেকে সত্যিটা জানতে চাচ্ছি। সে যদি আমাকে ভালোবাসে তাহলে প্রকাশ করতে সমস্যা কোথায় শুনি? এটা আপনাকে কে বলেছে? এটা কখনো সত্যি হতে পারে না। আমি কাউকে ভালোবাসি না, এটাও সত্য কথা। আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন। আপনার চোখ জানান দিচ্ছে আপনি আমাকে মিথ্যা কথা বলছেন। তাহলে আমার এখানে কিছু করার নেই। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। আপনার যদি কিছু বলার থাকে পরে বলিয়েন। এখন আমি বাইরে যাব। আমার বাহিরে কাজ আছে। বাইরে তোমার কি কাজ আছে আমার সাথে গিয়ে দেখতে চাই। কারণ তুমি তো এখানে কাউকে চেনো না। তাহলে কার সাথে তোমার দরকার থাকতে পারে? আমি সেই দরকারটা আজকে দেখবো তোমার। আমি তোমার সাথে যাব। কে বলেছে আমি কাউকে চিনি না? আর একটা কথা মাথায় আছে তোমার? মিলনের কথা যে দোকান ধরে বসে আছে তার হিসাব প্রতি তো আমাকে নিতে হবে। আমি সেখানে যাচ্ছি। সেসব দেখাশোনা আম্মু আর আব্বু করবে। তোমার সেসব দেখাশোনা করতে বলা হয়নি। তো সেসব দেখাশোনা আম্মু আর আব্বু করবে। তোমাকে সেসব দেখাশোনা করতে বলা হয়নি। তাই তুমি আমাকে বাহানা দেখানো বন্ধ করো। আমার সামনে থেকে সরে যাও। আমাকে যাইতে দাও। ভালো হচ্ছে না বলে দিচ্ছি। আমাকে যাইতে দাও এখান থেকে। যতটা না তুমি সত্যিটা আমাকে বলতে পারো, যতক্ষণ না তুমি সত্যিটা আমাকে বলতে পারো ততক্ষণ আমি তোমাকে কোথাও যেতে দিব না। আর যদি তুমি বেশি কথা বলো তাহলে কিন্তু খবর আছে। মাহিনের এখন কি করা উচিত আর প্রিয়াঙ্কার প্রশ্নেরই বা কি জবাব দেওয়া উচিত বুঝতে পারছে না মাহিন। তাই সে চুপ করে সেখানেই দাঁড়িয়ে রইল। প্রিয়াঙ্কা তাকে বারবার প্রশ্ন জিজ্ঞেস করেই যাচ্ছে, কিন্তু মাহিন প্রিয়াঙ্কার প্রশ্নকে ইগনোর করে চলতেছে। কোনো জবাব দিচ্ছে না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। কি বলা উচিত তার? মাহিন যে মনে মনে প্রিয়াঙ্কাকে পছন্দ করা শুরু করে দিয়েছে সেটা মাহিন ভালো করে জানে, কিন্তু প্রিয়াঙ্কার কাছে সেটা প্রকাশ করার মতো না, কারণ সেটা কখনোই সম্ভব না তার জন্য। মাহিন চুপ করে আছে দেখে প্রিয়াঙ্কা মাহিনের একদম কাছে চলে গেল, আর মাহিন সেটা দেখে ভয় পেয়ে গেল। হঠাৎ করে প্রিয়াঙ্কা আবার কি করে বসে বলা যায় না। মাহিন কিছু বলতে যাবে প্রিয়াঙ্কাকে, তখন মাহিনের মুখে হাত দিয়ে বসলো, আর সেটা দেখে মাহিন অবাক হয়ে গেল। এখন কি করবে না করবে পুরো বিষয়টাই মাহিনের মাথার উপর দিয়ে যাচ্ছে। মাহিনের এখন কি করা উচিত সেটাই বুঝতে পারছে না। মাহিন চুপ করে রইল, আর প্রিয়াঙ্কা মাহিনের একদম কাছে চলে আসলো। কি করতেছ এসব? কি করতেছ এসব? তুমি আমার থেকে দূরে সরে যাও। আমার আর ভালো লাগতেছে না। তুমি কি সত্যি কথাটা স্বীকার করবে নাকি করবে না সেটা এখন বলো। যদি স্বীকার করতে চাও তাহলে কিন্তু আমি এখান থেকে লাভ দিব, সত্যি সত্যি। পাগল হয়ে গিয়েছো তুমি? আমি বললাম তো এরকম কোনো কিছু না। কেন আমার কথা তুমি বিশ্বাস করতেছো না? আমার চোখ কি কথা বলতে পারে যে তুমি আমার চোখ দেখে সবকিছু গণনা করে দিচ্ছ? তুমি কি জ্যোতিষী? তুমি যে আমাকে মিথ্যা কথা বলতেছো সেটা আমি স্পষ্ট বুঝতে পারতেছি। তুমিও জানো যে তুমি মিথ্যা কথা বলতেছো, তারপরও কেন আমার সাথে এরকম করতেছো বলো তো? কারণ এটা কখনো সম্ভব না। তার প্রধান কারণ হচ্ছে তুমি এখন থেকে আমার বোন, আর বোনের সাথে কখনো প্রেম করা যায় না। আমি তো আর তোমার নিজের বোন না, মামাতো বোন হয়ে গেলাম। আর এখন মামাতো বোনকে কত ছেলেই পছন্দ করতে পারে, কতজনেই বিয়ে করতেছে। আর তুমি কি ধরে আসো যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? কারণ মামনি আমার মায়ের থেকে বেশি। আমি মামানিকে এতটা শ্রদ্ধা করি, এতটা ভালোবাসি, যেটা বলার বাইরে। তিনি একটা কথা বললে আমি সেটা কখনো অমান্য করে সেখান থেকে চলে যেতে পারি না। আর এখন থেকে তুমি তার মেয়ে হয়ে গিয়েছো, তার মানে তুমি এখন থেকে আমার বোন। আচ্ছা তাহলে এই ব্যাপার, যদি তিনি আমাদের বিয়ে দিতে চান তাহলে তুমি তো বিয়ে করতে পারবে, তাই না? আচ্ছা তাহলে এই কথাই রইলো। এখন তুমি রেডি থাকো, খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হয়ে যাচ্ছে। তুমি এই কথা বামানির কাছে বলবে না, তাহলে তিনি আমাকে অনেক বাজে একটা ছেলে মনে করবে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারতেছো। আমি তার সামনে কখনো খারাপ ছেলে হতে চাই না। তিনি কখনো তোমাকে খারাপ বলে নাই, আর ভবিষ্যতেও বলবে না। আর আমি চাইবো না যে তোমাকে তার সামনে খারাপ বানাতে।
আমি তোমার জায়গা ঠিক রেখেই সবকিছুর ব্যবস্থা করব, সমস্যা নেই, টেনশন করিও না। তুমি বলো এরকম কোনো কিছু করবে না, আমি চাই না। এখন তুমি এসব করো, বুঝতে পারছো? তাহলে আমি এই বাসা থেকে চলে যাব, আর কখনো এখানে আসবো না, সেটা মাথায় রেখো। আমি সেটা দেখে নেব। এখন তুমি শুধু বলো তুমি রাজি আছো, তোমার কোনো ক্ষতি হবে না, আমি এটা তোমাকে কথা দিলাম। আমি তোমাকে এই বিষয়ে কোনো কথা দিতে পারবো না। আমার পরিবার আছে, তাদের মতামতের একটা বিষয় আছে। আমি তোমাকে কোনোভাবে এইখানে এইভাবে কথা দিতে পারিনি। আচ্ছা, পরিবারকে আমি ম্যানেজ করে নেব, তাহলে তো তোমার সমস্যা নেই। এখন তাহলে আমাকে চাপ দিতে হবে তোমার পরিবারের উপর। আচ্ছা দেখি পরিবার কি বলে। আমি তো দেখতে খারাপ না, আর খারাপ চরিত্র ছিল এতদিন, এখন ভালো হয়ে যাচ্ছি। দেখি সর্বশেষ ভালো হওয়ার চেষ্টা করে দেখবো এবার। আমি চাচ্ছি না তুমি এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা বলো এখন, কারণ আমি এখনো কোনো ধরনের জব করি না, আর আমি একটা বেকার ছেলে। সে দেখা যাবে। এখন যেটা করতে যাচ্ছি তুমি শুধু চুপচাপ দেখে যাও। এখানে তুমি কোনো নাক গলাবে না বা এই বিষয়ে তুমি কোনো কথা বলবে না। যা কথা বলার আমি বলবো। আচ্ছা, তাহলে আমি এখন নিচে গেলাম। তুমি এই বিষয় নিয়ে সবার সাথে একটু কথা বলে নিও, আর আমি এখানে কোনো কথা বলবো না। আচ্ছা, আমার মতো খারাপ একটা মেয়েকে তুমি কিভাবে ভালোবাসতে পারলে সেটা এখন বলো তো একটু। এখন এসব কথা আমি বলতে চাচ্ছি না, আমার বাইরে কাজ আছে। তুমি বোঝার চেষ্টা করো না কিসের জন্য। আমি বললাম তো, সবকিছু শেয়ার করলাম। এখন তো আমাকে যেতে দেবে, তাই না? আচ্ছা তাহলে এখন আমি এই অনুযায়ী কাজ করব, দেখি কি করা যায় এই বিষয়টা নিয়ে। তুমি তো রাজি হয়ে গিয়েছো, বাকিটা আমি দেখে নেব। তারপর প্রিয়াঙ্কা আর মাহিন সেখানে কোনো কথা বললো না, দুজনেই চুপচাপ নিচে নেমে আসলো। প্রিয়াঙ্কা মাহিনের হাত ধরে নিচে নেমে আসলো। মাহিন বারবার প্রিয়াঙ্কার হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রিয়াঙ্কা হাত সরিয়ে দিতে পারছিল না, কারণ প্রিয়াঙ্কা ইচ্ছাকৃতভাবেই মাহিনের হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। তারপর মাহিন বাসা থেকে বেরিয়ে সোজা মিলনের দোকানের উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে প্রিয়াঙ্কা তার আম্মু বলতে মাহিনের মামানির কাছে চলে আসলো, আর এসে দেখে রিনা বেগম কাজে চলে আসলো। আর এসে দেখে রিনা বেগম কাজ করছে। রিনা বেগম প্রিয়াঙ্কাকে দেখে তার কাছে ডাক দিল। প্রিয়াঙ্কাও সেই সুযোগ ব্যবহার করে নিল, রিনা বেগমের কাছে চলে গেল, আর গিয়ে রিনা বেগমের হাতের কাছে যে কাজগুলো অবশিষ্ট ছিল সেগুলো করতে লাগলো। এই কাজগুলো করতে তোমার সমস্যা হয় না একা একা? সমস্যা হবে কিসের জন্য? আমি তো এইসব কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, আর এটা আমাকে করতেই হবে। একটু সংসার চালাতে গেলে এই কাজ স্বাভাবিক, করতেই হয়। আসলে আমার কিছু কথা ছিল তোমার সাথে, কিভাবে যে বলবো, আর তুমি যে এই কথাগুলো কিভাবে নিবা বুঝতে পারতেছি না। মায়ের কাছে কোনো কথা লুকিয়ে রাখতে নেই, যা আছে সবকিছু শেয়ার করো আমার সাথে, দেখি কি সমাধান দিতে পারি আমি। আসলে আমি মাহিনকে ভালোবেসে ফেলেছি, আর তাকে সারা জীবন আমার করে পেতে চাই, আর সেটা যে কোনো উপায়ই হোক না কেন। যদি তুমি আমাকে বলো যে একদম তোমার কথা মতো চলতে হবে, তাও আমি রাজি। এই বিষয় নিয়ে এখন আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো সবার সাথে, তারপর তোমাকে জানাবো। আম্মু আমি চেষ্টা করলে কিন্তু সব করতে পারবো, আর মাহিন তোমার কথা সব থেকে বেশি রাখে। নিশ্চয়ই তুমি মাহিনকে এই কথাটা বলেছ, তো মাহিন তোকে কি কথা বলেছে সেটা একটু আমাকে বল শুনি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সে তোমার কথা বলেছে, আর তার পরিবারের কথা বলেছে, তাছাড়া আর কোনো কিছু করতে পারবে না। আচ্ছা, তাহলে আমি মাহিনের পরিবারের সাথে কথা বলবো, বলে জানাবো এখন তাদেরকে যে এখন একটা লক্ষ্মী মেয়ে আছে, তাকে আমি আমার ঘরের পুত্রবধূ করতে চাচ্ছি। তারা কি মতামত দেয়া সেটা শুনে তোমাকে জানাবো। ধন্যবাদ আম্মু, তুমি যে আমার এত সাহায্য করবে আমি সত্যিই কখনো কল্পনাও করতে পারিনি। তোমার মতো মানুষ যে পৃথিবীতে আছে, এটা একটা অকল্পনীয় কথা। অনেক হয়েছে, আর বেশি কথা বলা যাচ্ছে না এখন। যা, তার একটা কথা মাথায় রাখবি, মাহিনের চাকরি না হওয়া পর্যন্ত কিন্তু তার থেকে দূরে থাকবি। মাহিনও আমাকে এই কথাটাই বলল, সে এখন বেকার, কোনো কিছু করতেছে না, আর সেই বিষয়ে কিচ্ছু করতে পারবে না। তার পরিবার নাকি ওর উপর নির্ভরশীল, তাই সে আমাকে না করে দিয়েছিল। আর বেশি দিন এরকম থাকবে না, মাহিনীর চাকরি খুব সাম্প্রতিক সময়ে হয়ে যাবে। তার মামা কথা বলেছে সবার সাথে, আর কিছুদিনের মধ্যেই সে চলে যাবে। তাহলে কি মাহিনের পুলিশের কোনো নিয়োগ পেয়ে গিয়েছে নাকি? সবকিছু কমপ্লিট, শুধু ফাইনাল ডেট হওয়ার বাকি। ফাইনাল ডেট হলে ট্রেনিং চলে যাবে। ট্রেনিং থেকে ফিরে আসার পর তোদের বিষয়টা আমি ভেবে দেখব,
এখন চুপচাপ নিজের ভালো হওয়ার চেষ্টা কর আর পড়াশোনায় মন দাও। চাপ, আমি তাহলে আমার রুমে যাচ্ছি। একটু ক্লান্ত লাগতেছে তো আমি একটু বিশ্রাম করি, তারপর তোমার সাথে জমিয়ে আড্ডা দিব। আর কোনো কথা লুকিয়ে রাখবি না। কখন কি লাগবে সব কথা সরাসরি এসে আমাকে বলবি। আচ্ছা আমার লক্ষ্মী আম্মু, তাহলে আমি এখন গিয়ে একটু বিশ্রাম করি, পরে তোমার সাথে সব কিছু নিয়ে এখন আড্ডা দেব। কথাটা বলার পর প্রিয়াঙ্কা সেখান থেকে বেরিয়ে তার নিজের রুমে চলে আসলো। প্রিয়াঙ্কার মনটা এখন অনেক ভালো, কারণ সে এরকম একটা পরিবার পেয়েছে যেখানে সে নিজের অজান্তেই অনেক ভালোবাসা পেয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা এতদিন যে পরিস্থিতিতে ছিল সে পরিস্থিতিতে অপেক্ষায় এটা 1000 গুণ ভালো একটা পরিবার পেয়েছে সে। প্রিয়াঙ্কা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো, তার যদি জীবন চলেও যায় এই পরিবারের জন্য, সে কখনো এই পরিবারের ক্ষতি হতে দিবে না। কারণ যে পরিবারের মানুষগুলো এত ভালো, তাকে ভালোবাসে এত করে, একটা চোর মেয়েকে নিজের মেয়ে বানিয়ে নিল, আবার তার সাঙ্গপাঙ্গদেরকেও একটা কাজের ব্যবস্থা করে দিল, সেই ফ্যামিলি কখনো খারাপ হতে পারে না। বর্তমান সবাই চেনে টাকা আর ভোগ করার জন্য সুন্দর সুন্দর মেয়ের দেহ, তাছাড়া মানুষ কোনো কিছুই চেনে না নিজের স্বার্থ ছাড়া। নিজের স্বার্থের জন্য মানুষ একদম জঘন্যতম কাজ পর্যন্ত করতে পারে, কিন্তু অন্যের উপকার করতে গিয়ে নিজের যে কিপটামি করে সেটা বলার বাহিরে। কিন্তু প্রিয়াঙ্কা এখন যে একটা পরিবার পেয়েছে, সেখান থেকে সে কখনোই বের হয়ে যাবে না। কিছুক্ষণ পর মাহিন বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে এসে এদিক ওদিক উকি ঝুঁকি দিয়ে প্রিয়াঙ্কাকে খুঁজতে লাগলো, কিন্তু মাহিন কোথাও প্রিয়াঙ্কাকে দেখতে পারছে না। একটু উকি দিয়ে দেখলো তার মামানি রান্নাঘরে রান্নার কাজ করছে। মাহিন দ্রুত সেখান থেকে চলে গেল এবং পিছন থেকে তার মামানিকে একটু ভয় পাইয়ে দিল। তারপর আর কি, তার মামানির কাছ থেকে কিছু বকাঝকা খেয়ে সেখান থেকে সোজা বেরিয়ে নিজের রুমে আসলো। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে গোসল করে একটু বাইরে বেরিয়ে দেখে প্রিয়াঙ্কার সামনে বসে আছে। মাহিন কোনো কিছু না বলে ছাদের দিকে পা বাড়ালো। সেটা দেখে প্রিয়াঙ্কাকে সেখান থেকে বসে থাকলো না। প্রিয়াঙ্কাও মাহিনের পেছন ধরে ছাদের দিকে চলে আসলো। মাহিনের এসে এক সাইডে দাঁড়িয়ে পড়লো। প্রিয়াঙ্কাও এসে মাহিনের ডান সাইডে দাঁড়িয়ে পড়লো। কি হলো, বাইরে ঘোরাঘুরি শেষ? এতক্ষণ পর আমার কথা মনে পড়লো? এতক্ষণ পর বাসায় ফিরে আসলে? আমি মনে হয় কালকে না হলে পরশুদিন এখান থেকে চলে যাচ্ছি 1 বছরের জন্য। 1 বছর পর দেখা হবে। আমি শুনেছি কথাটা তোমার নাকি চাকরি হয়ে গিয়েছে, এখন ট্রেনিং এ যাবে, আর সেই কথা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে কেন তখন? আমি কাউকে বলতে চাচ্ছি না তাই বলি নাই, এখন ইচ্ছে হলো তাই বললাম। হয়েছে, হ্যাঁ, এত অভিমান বা এত দেমাগ দেখাতে হবে না। এখন চলো, বিকেলে আমাকে একটু নিয়ে ঘোরাঘুরি করে আসবে। আচ্ছা হয়েছে, যাবো দুপুরে, খাওয়া দাওয়া করে বের হবো, সমস্যা নাই। সন্ধ্যায় এখন বাসায় ফিরে আসবো, তারপর তো আর এখন এভাবে ঘোরাঘুরি হবে না। সমস্যা নেই, আমি অপেক্ষা করতে জানি, আমি অপেক্ষা করতে পারবো। আচ্ছা কি এমন দেখে আমাকে তোমার পছন্দ হলো? তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে, তার উপর এখন এত হাই কোয়ালিটির একটা ফ্যামিলি পেয়েছো। তোমার বাবা মা ইচ্ছা করলে তোমাকে আরো ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারবে। তার আগে বলো, এই পরিবারটার সাথে সংযোগটা দেওয়ার প্রধান কে ছিল? তুমি আর তোমার মতো একটা ভালো মানুষ আমার লাইফে থাকবে, সেটা তো অবিশ্বাস্যকর একটা কথা। হয়তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তাকে ভালো করার, কিন্তু জানি না কতটুকু পেরেছি। কিন্তু তোমার থেকে একটা জিনিস চাইবো, তুমি কখনো এই ফ্যামিলির কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। তারা যদি তোমাকে ভুল বুঝে কোনো কিছু বলে, তুমি মাথা পেতে সহ্য করে যাবে। তারা কিন্তু একবার না একবার বুঝতে পারবেন যে তারাই ভুল ছিল, তুমি ঠিক ছিল। কিন্তু তুমি যদি ভুল করো তাহলে তাদের মনে আর কখনো বিশ্বাস তৈরি করতে পারবে না। এই যে আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি, আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা, খারাপ ভাবে কথা বলবো না। তাদের সাথে আমার যত কথা আছে আমি তোমার সাথে শেয়ার করব, আর নিজের জীবন দিয়ে হলেও এই পরিবারের মান সম্মান রক্ষা করব। কখনোই এই পরিবারের মান সম্মান নষ্ট হতে দেব না আমার জন্য। সত্যি আমি কল্পনা করতে পারতেছি না যে তুমি আমার উপর নির্ভর করে এত খারাপ পথ ছেড়ে দিলে, এত ভালো একটা পথ বেছে নিয়েছো। সেটা শুধু তোমার জন্য সম্ভব হয়েছে, এত সুন্দর একটা ফ্যামিলি আমাকে গিফট করেছো, আর এখন থেকে তোমার লাইফে আমাকে জড়িয়ে নিচ্ছ। এর থেকে বড় পাওয়া আমার জীবনে আর কি হতে পারে? আচ্ছা চলো এখন নিচে যাওয়া যাক, কারণ মামানি হয়তো আমাদের জন্য অপেক্ষা করতেছে। পরে আবার বলবে বাহ কি সিন দেখতেছি, তখন তো আমাকে নিয়ে মজা করবে। আচ্ছা তাহলে নিচে যাচ্ছি, আর খাওয়া দাওয়া শেষ করে কিছু বলতে পারবো না। রেডি থেকো, একসাথে ঘুরতে যাব। আচ্ছা তাহলে সমস্যা নেই, আমি রেডি থাকবো, তুমিও রেডি হয়ে বের হয়ে আসিও। আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করব। বাইরে অপেক্ষা করবে কিসের জন্য? আমি আম্মুকে বলে তোমাকে সাথে করে নিয়ে তারপর বাইরে বেরিয়ে যাব। চোরের মতো বেরিয়ে যাব, এটা কেমন হয়? এটা কেমনে হয়? চোরের মতো বেরিয়ে যাব, এটা কেমনে হয়? তার সামনে দিয়ে যাব, তাকে বলে তার কাছ থেকে অনুমতি নিয়ে যাব।
আচ্ছা, তুই যেটা বলবে সেটাই হবে। এখন অন্তত চলো নিচে যাই, না হলে পরে আবার বকা শুনতে হবে। কথাটা বলে দুজনেই ছাদ থেকে নেমে নিচে চলে আসলো। নিচে এসে দেখে খাবার টেবিলে সবকিছু রেখে দেওয়া। রিনা বেগম, মাহিন, প্রিয়াঙ্কা, আশিক একসাথে তিনজনকে খাবার দিল। টেবিলে বসে আছে আশিক, মাথা নিচু করেই আছে। লজ্জায় কি বলবে কি না বলবে ভেবে পাচ্ছে না। যদি এখন প্রিয়াঙ্কা তার আম্মুকে কোনো কিছু বলে দেয় তাহলে তো তার অবস্থা শেষ। প্রিয়াঙ্কা বারবার আশিকের পায়ের নিচে পা দিয়ে খোঁচা দিচ্ছে, সেটা দেখে আশিকের অবস্থা আরো খারাপ। এখন হয়তো কিছু বলে দেবে প্রিয়াঙ্কা তার আম্মুকে, এটা ভেবে প্রিয়াঙ্কা আশিকের সাথে দুষ্টুমি করছে সেটা একটু মাহিন বুঝতে পারলো। বুঝতে পেরে প্রিয়াঙ্কাকে ইশারা করে মানা করলো যাতে করে আশিকের সাথে সে এরকম না করে। কিন্তু প্রিয়াঙ্কা মাহিনের কথা তোয়াক্কা না করে আশিকের সাথে দুষ্টুমি চালিয়েই যাচ্ছে। আশিক শেষ পর্যন্ত তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে উঠে যেতে ধরল। প্রিয়াঙ্কা আশিকের হাত ধরতে যাবে, তখনই আশিক সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এটা দেখে রিনা বেগম, মাহিন সবাই জোরে জোরে হাসা শুরু করে দিল। তারপর গল্পগুজব করতে করতে খাওয়া দাওয়া শেষ করে নিল তিনজনেই। খাওয়া দাওয়া শেষ করে মাহিন আর প্রিয়াঙ্কা উঠে চলে আসলো, আর রিনা বেগম সেখানে সবকিছুই পরিষ্কার করতে লাগলো। মাহিন তার রুমে চলে গেল, প্রিয়াঙ্কাও নিজের রুমে, মানে একটু আগে বলতে সকালে যে রুমটা পরিষ্কার করে নিয়েছিল সেখানে গিয়ে নিজের ইচ্ছে মতো সাজগুজ করে বেরিয়ে আসবে। এসে দেখে মাহিনও মাত্র রুম থেকে বেরিয়ে পড়লো। দুজন দুজনের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে রিনা বেগমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। কি আর করার, প্রিয়াঙ্কা কোনো মতে রিনা বেগমের কাছ থেকে পারমিশন নিয়ে দুজনেই বেরিয়ে পড়লো ঘোরার উদ্দেশ্যে। দুজনেরই সুন্দর একটা মনোরম পরিবেশে এসে বসে পড়লো, আর কোথাও যেতে ইচ্ছে করছে না দুজনের। কি হলো, এখানে এভাবে মন খারাপ করে বসে পড়লে ব্যাপার কি? কিছু না, এমনিতেই বসে আছি, কোনো সমস্যা হয়নি আমার। তাহলে তো ভালো কথা। মন খারাপ করে থাকার ব্যাপারটা কি আমাকে বলা যাবে নাকি বলা যাবে না? তুমি কি আমাকে মেনে নিতে পারবে নাকি তোমার কোনো সমস্যা আছে সেটা আমাকে বলো তো। এটা আবার কোন ধরনের কথা? আমি কি একবারও বলেছি যে আমি মেনে নিতে পারবো না? আমার একটা জব হয়েছে, আমার ফ্যামিলির সবাই যদি রাজি থাকে তাহলে আমার সমস্যা কোথায়? আচ্ছা, বাদ দিলাম এসব কথা। এখানে এসেছি প্রেম করার জন্য, এখানে এসব কথা বলে মুড নষ্ট করার কোনো ইচ্ছে নেই। ভালো লাগলো যে তুমি নিজে থেকেই বুঝতে পেরেছো। এখন তোমার বোঝার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এটা দেখে আমি মুগ্ধ। প্রিয়াঙ্কা কোনো কিছু না বলে চুপচাপ মাহিনের কোলে মাথা রেখে শুয়ে পড়লো, আর একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। হয়তো তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, তার জানান দিচ্ছে একে অপরের চোখের মাধ্যমে। মাহিন কোনো কিছু না বলে প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে নিয়ে সেটা অনুভব করছে। হয়তো তোদের ভালোবাসার পূর্ণতা পেলো আজকে। অনেক তো হয়ে গেল, অনেক তো শুনলেন, এখন যান আপনারাও আপনাদের ভালোবাসার মানুষকে আপন করে নেন, আর তার সাথে কোনো খারাপ ব্যবহার না করে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে তার মনটাকে জয় করে নিন, আর আপনার ভালোবাসার চাদরে তাকে জড়িয়ে নিন। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটার যদি সিজন 2 দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে আপনাদের জানিয়ে দিতে হবে। তাদের ভালোবাসার যদি পরবর্তী গল্পটা আপনারা শুনতে চান আপনাদের মতামত জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবুল বলার একটু আগে কোথা থেকে কাব্য ভাইয়া পাগলের মতো দৌড়ে এসে বিয়ের ভরা আসরে আমার সামনে হাঁপাতে হাঁপাতে বলল, তুই আমার অনাগত বাচ্চার মা হয়ে কিভাবে পারলি বিয়ের আসরে বসতে? সবাই কাব্য ভাই আর আমার মুখের ওপর তাকিয়ে আছে। বিস্ময়ে আমার মুখ হা হয়ে গিয়েছে। পাশে থেকে বাবা অবাক হয়ে কাব্য ভাইয়ের কাছে এসে নিচুস্বরে বলল, মানে কি বলছিস কাব্য? নিতু আমার বিয়ে করার বউ, সাথে আমার অনাগত বাচ্চার মা। কাব্য ভাইয়ের সোজাসাপটা কথা শুনে বাবা আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, মিতু কাব্য যা বলছে তা কি সত্যি? বাবার কথায় মুখ তুলে কিছু বলবো সেই সাহস জোগাতে পারলাম না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কাব্য ভাইয়া এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বলতে পারলো? সে কি জানে না তার এই কথার জন্য আমার বিয়েটা ভেঙে যাবে? কাব্য ভাইয়া আমার সামনে এসে হাত ধরে উঠিয়ে বাবার সামনে নিয়ে বলল, ও কি বলবে মামু? বলবে তো এই রিপোর্ট। আমার হাত ছেড়ে ফাইল থেকে রিপোর্ট বের করে বাবার হাতে দিয়ে মুখে লাজুক হাসি টেনে বলল, দেখো মামু, তুমি নানা ভাই হতে চলেছো আর আমি বাবা। তো বাবার রিপোর্ট দেখে সবার সামনে ঠাস করে একটা চড় লাগিয়ে দিল আমার গালে। আমি গালে হাত দিয়ে কান্না করে বললাম, বাবা, কাব্য ভাইয়া মিথ্যা কথা বলছে, সত্যি আমি কিছু জানি না, উনি মিথ্যা বলছে, বিশ্বাস করো আমার কথা। এই জিনিয়া, আমি কি মিথ্যা বলছি? তুই তো আমাদের বিয়ের সাক্ষী।
কাব্য ভাইয়া জিনিয়াকে ডেকে বলল। জিনিয়া দুদিকে মাথা দুলিয়ে হ্যাঁ বলতেই আমি ওর দিকে রাগে চোখে তাকালাম। আমার বাবা আর কারো কথা না বিশ্বাস করলেও তার ছোট মেয়ের কথা অনায়াসে বিশ্বাস করে নেবে। মনে মনে আরেকটা চর খাওয়ার প্রস্তুতি নিতেই বাবা গম্ভীর মুখে বলল, আমি আর কিছু শুনতে চাই না। এই মুহূর্তে এই মেয়েকে নিয়ে আমার সামনে থেকে চলে যাবি কাব্য। আজ থেকে আমার একটাই মেয়ে, আর সেটা হলো জিনিয়া। আমি কাব্য ভাইয়ার দিকে তাকিয়ে মিনমিনে গলায় বললাম, আপনার সাথে আমার কবে বিয়ে হয়েছে কাব্য ভাইয়া? আর এই ভুয়ার রিপোর্ট এনে সবার সামনে মিথ্যা বলছেন কেন? বাবার কাব্য ভাইয়াকে আমি জমের মতো ভয় পাই, আর আজ দুইজন মানুষের সাথে লড়তে হবে, তাও কাব্য ভাইয়ার মিথ্যা নিয়ে। ভয়ে ভয়ে কাব্য ভাইয়া আর বাবার মুখের দিকে তাকিয়ে ঢোক গিলে আবারও বললাম, প্রমাণ দিন কাব্য ভাই। 6 মাস আগে নিজে জোর করে আমাকে বিয়ে করে এখন প্রমাণ চাচ্ছিস নিতু? কাবিনের কাগজ যেখানে বড় বড় করে কোণের জায়গায় আফরা হুমায়রার নিতু নামটা জলজল করছে, আর সাইনটা আমার দেওয়া, কিন্তু আমি তো এমন কোনো কাগজে সাইনই করিনি। আর বরের জায়গায় কাব্য মেহরাজ। বাবা আমার কাছ থেকে পেপারটা নিয়ে চিল্লিয়ে বলল, আমার মান সম্মান কি আর কিছু ধুলোয় মিশানোর বাকি আছে? এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। শোধ নিন আর না নিন, আমার বউ আর অনাগত বাচ্চাকে নিয়ে আমায় যেতে দিন। কাব্য ভাইয়ের গা জ্বালানো কথা শুনে আমি রেগে বেরিয়ে যাই। কাব্য ভাইয়া আমার হাত ধরে সবার সামনে দিয়ে নিয়ে আসে। গাড়িতে বসে কান্না করে যাচ্ছি আমি, আর কাব্য ভাই ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছেন। আমার জীবন তছনছ করে দিয়ে আবার গানও শুনছেন তিনি। আমি যে পাশে বসে আছি এদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি জোরে জোরে কান্না করতে করতে বললাম, আপনি এত বড় মিথ্যা না বললেও পারতেন কাব্য ভাই। আজ আপনার জন্য বাবা সবার কাছে অপমানিত হয়েছে, আমাকে সবাই নিচু চোখে দেখছে। আপনি এমন মিথ্যা কেন বললেন? আমি কি ক্ষতি করেছি আপনার? কাব্য ভাইয়া গানের সাউন্ড আরো বাড়িয়ে দিয়ে বলল, কিছু কি বলছিস তুই? আরো জোরে বল, আমি শুনতে পাচ্ছি না। তার এমন আচরণ দেখে রেগে গান বন্ধ করে চিল্লিয়ে বললাম, আপনার কোনো কমন সেন্স আছে? আপনি এমনটা কেন করলেন? বাবার চোখে আমায় অপরাধী বানিয়ে দিয়ে এখন ফাইজলামি করছেন আমার সাথে? আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন। কাব্য ভাইয়া উত্তর না দিয়ে জোরে ব্রেক করলেন। সাহস নিয়ে কথা বলার পর এখন তার মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছি না আমার। অনেকক্ষণ তার সারা শব্দ না পেয়ে চোখ তুলে তাকিয়ে দেখি সে গাড়িতে নেই। আশেপাশে তাকাতেই দেখি তাদের বাসায় এসে পড়েছি, আর সে বাড়ির ভেতরে ঢুকছে। পেছন ফিরে আমাকে উদ্দেশ্য করে বললেন, বাড়িতে ঢুকতে চাইলে গাড়ি থেকে নেমে আয়, আর যদি গাড়িতে থাকতে চাস তাহলে গাড়ির লকটা আটকে দিস ভালো মতো। বলা তো যায় না চোর টোর এসে তোকে সহ আমার গাড়ি নিয়ে যাবে। তোকে নিলে কোনো সমস্যা নেই, তবে এটা আব্বুর গাড়ি, বুঝিসই তো। এত দামি গাড়ি চুরি হলে আমার বাপ নিশ্চয়ই হার্ট অ্যাটাক করবে। তার কথা শুনে মনে হচ্ছে আমি নিজে ওনার সাথে জোর করে এসেছি। ইচ্ছে হচ্ছে কিছু একটা দিয়ে ওনার মাথাটা ফাটিয়ে দেই। গা ছাড়া ভাব করছে এখন এত বড় মিথ্যা কথা বলে। আমি জোরে গাড়ির দরজা ধাক্কা মেরে খুলে নেমে পড়ি। উনি এতক্ষণে গেটের কাছে পৌঁছে গেছেন। আমি ওনার পাশে দাঁড়াতেই কলিং বেল চাপলেন উনি। কিছুক্ষণ দাঁড়াতেই দরজা খুলে দিতেই অবাক হয়ে তাকিয়ে দেখি, আম্মু তোমার বৌমা আর অনাগত নাতি নাতনিকে নিয়ে এসেছি। কাব্য ভাইয়ের কথা শুনে ফুপ্পি তার গালে একটা চড় লাগিয়ে দিলেন। কাব্য ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখি সে গালে হাত দিয়ে ফুপ্পির দিকে তাকিয়ে আছে। ফুপ্পি রেগে বললেন, তোর সাহস কি করে হয় আমাকে আগে না জানানোর? ফাজিল ছেলে, যা ইচ্ছে তাই করিস তুই। আমার বাড়ি থেকে বের হয়ে যা এক্ষুনি। আম্মু সিরিয়াসলি বলছি, আমার কোনো দোষ নেই, প্লিজ ক্ষমা করে দাও। ফুপ্পি আমার দিকে হাসি হাসি মুখ নিয়ে তাকাতে আমি তার পাশে গিয়ে বলি, ফুপ্পি বিশ্বাস করো, তোমার ছেলে হ্যাঁ আম্মু সবাইকে মিষ্টি পাঠিয়ে দিবে, তুই চিন্তা করিস না। আম্মু ওকে রুমে নিয়ে যাও, ওর অনেক খিদা পেয়েছে, গাড়িতে বললো। কাব্য ভাই আমার কথার মাঝে থামিয়ে সুন্দর করে আরো মিথ্যা বলে দিল। ফুপিও তার ছেলের কথা শুনে মহা আনন্দে আমাকে ভেতরে নিয়ে গেল। সবাই কাব্য ভাইয়ের কথা বিশ্বাস করছে কি করে? কেউ আমার কথা শোনার প্রয়োজন বোধ করছেই না। শাড়ি আর গয়নার ভারে আমার অবস্থা নাজেহাল। ফুপি আমাকে এক গাদা কুর্তি আর সালোয়ার কামিজ দিয়ে ফ্রেশ হতে বলে চলে গেলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে এই সবগুলো কাপড় আমাকে বাবা নিজে বিয়ের আগে কিনে দিয়েছিল। আজ পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আমার সাথেই ঘটছে মনে হচ্ছে। কাব্য ভাইয়ের পাশের রুমে আমাকে ফুপ্পি রেখে গেছে। বিয়ের আগে এই বাসায় বেড়াতে আসলে এই রুমটা আমার জন্য বরাদ্দ থাকতো। বেডের সাইডে টেবিলে তাকিয়ে আমি আবারও অবাক হয়ে যাই। সেখানে আমার অনার্সের সমস্ত বই,
বইগুলো আমি আমার বাড়ির টেবিলে রেখে দিয়েছিলাম বিয়ের পর নিয়ে যাব বলে। নিশ্চয়ই আমি স্বপ্ন দেখছি। নিজের হাতে নিজেই চিমটি কেটে পরক করতেই ব্যথায় কুকড়ে উঠলাম। হাত পা ছড়িয়ে চিৎকার করে কাদার তীব্র ইচ্ছা হতেই ডাইনিং রুম থেকে ফুপ্পি আমাকে খাওয়ার জন্য ডাকছে শুনতে পেলাম। বাড়িতে আজ ফুপ্পি, কাব্য ভাইয়া আর আমি ছাড়া কেউ নেই। আঙ্কেল ব্যবসার কাছে ঢাকা গিয়েছে, আর কবিতা আপুর শ্বশুর বাড়ি। কাব্য ভাই আমার সামনে বসে আরামসে গরুর হাড় চিবাচ্ছে। ডাইনিং টেবিলে আমি নামক একটা মানুষ আছে, সেদিকে তার কোনো প্রক্ষেপ নেই। ফুপি আমার পাশে বসে খাচ্ছে আর গল্প করছে। তাদের কারো কোনো হেলদোল নেই। এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমি ইচ্ছা করে পানির গ্লাস জোরে রাখতে কাব্য ভাইয়া একবার তাকিয়ে ফুপ্পিকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, তোমার ভাইয়ের মেয়েকে বলো ঠাস করে গ্লাস না রাখতে। ভেঙে গেলে এর টাকা দিবে কে? ওর পিছে না লাগলে হয় না তোর? খেতে এসেছিস, চুপচাপ খেয়ে উঠে চলে যা। এত বড় একটা ঘটনা। ফুপির কথা শুনে আবেগে কান্না পেয়ে গেল আমার। হু হু করে কেঁদে উঠলাম। ফুপি, একমাত্র তুমিই বুঝতে পেরেছো কত বড় একটা ঘটনা ঘটে গেল। কেউ কোনো কিছুই বলছে না, আর উনি গা ছাড়া ভাব করে আছে। ফুপি আমার পিঠে হাত বুলিয়ে বললেন, তুই জানিস ঘটনা? তোকে কাব্য বলেছে? কাব্য ভাইয়া চেয়ার টেনে উঠে দাঁড়িয়ে আরেক টুকরো মাংস উঠিয়ে মুখে পুরে বললেন, আমার তোমার সিরিয়ালের সময় হয়ে গেছে। আমি আর কিছু বলবো তার আগেই ফুপি উঠে যেতে যেতে বলল, কিন্তু আম্মু কাঁদিস না, ঘটনা আমি পরে শুনবো। এখন আয়, আমার সাথে সিরিয়াল দেখবি। ফুপি মনোযোগ সহকারে সিরিয়াল দেখছে। আজ সবকিছু বিরক্তিকর লাগছে। ফোনটাও সঙ্গে আনিনি। এবার অনার্স প্রথম বর্ষে উঠেছি আমি, আর কাব্য ভাইয়া হায়ার স্টাডি এর জন্য জার্মান যাওয়ার ট্রাই করছে। ওনার সম্পর্কে আমার ধারণা একটুও নেই বললেই চলে। সাদা রঙের সুঠাম দেহের একজন সাদা ভাল্লুকও বলা যায়।